দর্শক, এই মুহূর্তে পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, আবু সাইদের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে ডক্টর ইউনূসের কথোপকথনের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। জি সৌদা, আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে। আপনি জানেন যে রংপুরের যে গর্বিত সন্তান, রংপুরের যে আসলে শহীদ আবু সাইদ, যাকে ঘিরে সারা বাংলাদেশের ছাত্র জনতা একেবারেই তার যে এই যে নির্মম মৃত্যু এবং এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশ একেবারেই তুঙ্গে ওঠে। এরপরে কিন্তু আন্দোলন একেবারে গণ অভ্যুত্থানে কিন্তু পরিণত হয়। সেই পরে কিন্তু আসলে যে তাদের কাঙ্ক্ষিত পরে কিন্তু এক দফার দাবিতে কিন্তু সরকারকে পদত্যাগে বাধ্য করার পরে কিন্তু আসলে সারা দেশে যে আনন্দ মিছিলের পরে কিন্তু জানেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটি কিন্তু গঠিত হয়। এরপরে কিন্তু শপথের 2 দিন পরেই রংপুরে কিন্তু সফরে এসেছেন আবু সাইদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ অন্যান্য উপদেষ্টারা। তবে আপনাকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি একেবারেই শহীদ আবু সাইদের একেবারে সমাধিস্থলে। সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু তারা এই আবু সাইদের একেবারে তার যে সমাধিস্থলে কিন্তু এখনও অনেক মানুষ কিন্তু সেখানে অবস্থান করছেন এবং সেখানে অনেকে কবর জিয়ারত করছেন এবং সেখানে কিন্তু যারা অনেক মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা ভরে কিন্তু স্মরণ করছেন। কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে রাখি যে এখন থেকে কিন্তু বলা যায় যে ঘণ্টাখানেক আগে কিন্তু এখান থেকে পরিদর্শন করে এখানে কবর জিয়ারত করে তার পরিবারের লোকজনের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সেখান থেকে তার পরিবারের সাথে কথা বলে কিন্তু তিনি রংপুরে গেছেন। এবং আমি যদি আপনাকে বলে রাখি যে আমি একটু কথা বলবো যে এখানে আমি আবু সাইদ অর্থাৎ যে শহীদ আবু সাইদ তার বড় ভাই রয়েছে আমার সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই যে আপনার বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এসেছিলেন, কি ধরনের কি কথা হলো তার সাথে আমাদেরকে একটু জানাবেন এবং মাই টিভির দর্শকদের জানাবেন। উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরই উনি আমাদের বাড়িতে চলে এসেছেন, শহীদ আবু সাইদের বাড়িতে। এটা সরকার প্রধান হিসেবে তিনি যে একটা উদ্যোগ নিয়েছেন বা আসছেন, আমরা এতে খুব খুশি। কারণ উনি এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এত তাড়াতাড়ি এসছে, দায়িত্ব নেওয়ার পরে এত তাড়াতাড়ি আসছে। আর উনি যে আমাদের সাথে কথা বলছে, উনি ধৈর্য সহকারে আমাদের কথা শুনছে এবং উনি বলছে আমাদের সবকিছু। আমরা ওনাদের কাছে দাবি করছি যে আমার ভাই আবু সাইদ কোটা আন্দোলনে একটা ন্যায্য দাবিতে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তাকে ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা এটার একটা সঠিক বিচার চেয়েছি এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন সকলে যেন ন্যায় বিচার পায় এবং তার পাশে যেন তাদের পরিবারের পাশে যেন সরকার থাকে সেই দাবি করেছি। এবং বলেছি বর্তমান যে বৈষম্য বিরুদ্ধে যে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হলো, পরবর্তীতে কোনো সরকার যেন বৈষম্য সৃষ্টি না করে, আমরা সে দাবিও রেখেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ন্যায় বিচার হবে এবং কোনো বৈষম্য তৈরি করা হবে না। এবং আমাদের আরও একটা দাবি ছিল যে আবু সাইদকে প্রথম শহীদ হিসেবে 8ম বীরশ্রেষ্ঠ খেতাবে যেন ভূষিত করা হয়, এই দাবি আমরা রেখেছি সরকারের কাছে। উনি ধৈর্য সহকারে আমাদের সব কথা শুনেছেন, উনি বিনয়ের সাথে সব কথা আমাদের শুনেছেন। আমরা এগুলা দাবি করছি। আর এবং এই হত্যাকাণ্ডের ওরে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এটার আমরা বিচার চেয়েছি, সর্বোচ্চ বিচার যেন করা হয়। তাছাড়া আমরা কিছু লিখিত দিয়েছি, যেগুলা ওনার হাতে দিয়েছিলাম, ওনার মাধ্যমে ওনার পিওর হাতে গেছে। ওইটা আর কি, ওইটা হচ্ছে আমাদের 8টা দাবি ছিল। আপনারা তো এর আগে তার যে আবু সাইদের হত্যার বিচার নিয়ে কিন্তু শঙ্কিত ছিলেন, এখন কি কোনো ধরনের শঙ্কা করছেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসলে এই সুষ্ঠু বিচার করবেন? এই শঙ্কা কি আপনাদের কেটে গেছে? কি ধরনের দাবি ছিল আসলে এই বিচার নিয়ে? আসলে আমাদের আগে শঙ্কা ছিল, কারণ যে হত্যা করছে তার কাছে আমরা কি বিচার পাবো? যার নির্দেশে হত্যা হয়েছে তার কাছে যদি যা বিচার চাই, তাহলে কি আমরা বিচার পাবো? আমরা বুঝতে পারছি যে বিচার পাবো না। আমাদের কোনো আশা ছিল না। যখন পূর্ববর্তী সরকার যে ছিল, যার শাসন আমলে আমার ভাইরে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ওই সময় আমরা কোনো আশাই ছিল না। ওই কারণে আমরা শুধু আমরা কইছি আমাদের লাশটাই দাও, তার আমরা দাফন করব। তার বেশি কিছু তখন আমরা দাবি করি নাই, কারণ তার নির্দেশে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, তাই নির্মমভাবে শহীদ করা হয়েছে। বর্তমান যে সরকার আছে তারা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেই তারা এখানে নতুনভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা তার সাথে যে কথা বলেছি, ওনার সাথে কথা বলে বুঝতে পারছি উনি এটা সততার সাথে ন্যায়ের সাথে ন্যায় নিরপেক্ষতার সাথে সঠিক তদন্ত করে সঠিক বিচার করবে, এটা আমরা আশাবাদী।
জি, ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি একেবারে শহীদ আবু সাঈদের একেবারে বাড়িতে, এবং যার সাথে কথা বললাম শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন। তিনি যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে কিন্তু তারা 9টি দাবি কিন্তু তারা লিখিত দাবি করেছেন। বিশেষ করে আবু সাঈদের নামে এই উপজেলায় একটি হাসপাতাল হবে, আবু সাঈদের নামে এখানে গ্রন্থাগার হবে, আবু সাঈদের নামে এখানে মসজিদ হবে, যেটি তার মায়ের একটি দাবি ছিল। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে দীর্ঘ সময় প্রায় 40 মিনিট অবস্থান কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সেখানে কবর জিয়ারত করেছেন। এরপরে তাদের পরিবারের লোকজনদের সাথে কিন্তু সেখানে একেবারে তার বাড়ির আঙ্গিনায় বসে কিন্তু এই দাবিগুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা করেছেন, এবং তার যে ছেলের বিচারের দাবি কিন্তু যে তাদের পরিবারের যে সংখ্যা ছিল সেই সংখ্যাও কিন্তু তারা আসলে কেটে উঠেছেন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানই আসলে এই যে ছাত্রদের যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এমনটাই কিন্তু আসলে এখান থেকে ঘোষণা দিয়েছেন। তবে এখান থেকে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে শহীদ আবু সাঈদের বাড়ি থেকে তিনি কিন্তু পরিদর্শন শেষে জিয়ারত করে তিনি কিন্তু এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন। এরপরে রংপুর যে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু যারা বৈষম্য ছাত্র বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের দেখভাল করবেন। এরপরে সেখান থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। তবে এই ছিল আমার কাছে রংপুর থেকে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি।